নমস্কার শ্রোতা বন্ধুরা, কথাকলির গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম। এই চ্যানেলে সাহিত্যপ্রেমী মানুষেরা পাবেন ছোট বড় নানা স্বাদের গল্পের সমাহার। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নানা রকম গল্প শুনতে থাকুন। এই চ্যানেলের গল্পগুলি আপনি সরাসরি পড়তে পারেন কথাকলির গল্প ফেসবুক পেজে। আমাদের চ্যানেলের আজকের নিবেদন ঋণী, লেখক সুদীপ মুখার্জি, গল্প পাঠে সৌরভ, অন্যান্য চরিত্রে অর্ক, রূপম, মধুলিকা এবং প্রমিতা। গল্পটি রেকর্ডিং হয়েছে এনাক্ষী স্টুডিওতে। শুনছেন সুদীপ মুখার্জির রচিত গল্প ঋণী। 17 ডিসেম্বর 2023 বঙ্গ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে নেতাজি ইনডোর স্টেডিয়ামে। সারা ভারতবর্ষের তাবর তাবর চলচ্চিত্র শিল্পীরা এই অনুষ্ঠানে আমন্ত্রিত। তাদেরকে সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি এই অনুষ্ঠানে বিশেষভাবে সম্মান প্রদান করা হবে প্রখ্যাত বাংলা অভিনেত্রী অনিন্দিতা ভট্টাচার্য এবং তরুণ পরিচালক রাজর্ষি দাশগুপ্তকে। অভিনেত্রী অনিন্দিতা ভট্টাচার্য বাংলা চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত নায়িকা। 80 দশকের মাঝামাঝি সময় থেকে তার উত্থান। প্রথম দিকে কিছুদিন স্ট্রাগল করলেও বছরখানেক পর থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার স্বর্ণময় যুগের শুরু। বহু বাংলা সুপারহিট সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করার পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাতেও তিনি যথেষ্ট খ্যাতি লাভ করেছেন। বাংলা, হিন্দি, তামিল, কন্নড়, মারাঠি, পাঞ্জাবি, অসমিয়া, ভোজপুরি এরকম সহ ভারতের 33টি ভাষার মুভিতে তিনি সাফল্যের সাথে অভিনয় করেছেন। বর্তমানে বয়সের কারণে নায়িকার ভূমিকায় অভিনয় না করলেও অন্যান্য ভূমিকায় অভিনয় করে এখনও। বর্তমান নায়ক নায়িকাদের মতোই তিনি ফিল্ম জগতে প্রথম সারির ব্যক্তিত্ব। এবারে আসা যাক রাজর্ষির কথায়। চলচ্চিত্র জগতে আসার আগে সে ছিল এক সাধারণ ঘরের ছেলে। ছোটবেলা থেকেই তার ঝোঁক ছিল অভিনয়। টিভিতে যা কিছু দেখত সাথে সাথে সে আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় করে ফেলত। শুধু তাই নয়, স্কুল জীবনে নাটক লেখা, গান লেখা, নাটক পরিচালনা এই সমস্ত বিষয়ে সে সবার নজরে পড়েছিল। ইন্টার স্কুল নাটক প্রতিযোগিতায় তার জন্যই স্বাধীন সরকার উচ্চ বিদ্যালয় বহুবার পুরস্কার জিতেছে। এই কাজটা রাজর্ষির প্যাশন। বয়স এখন বড়জোর 30 হবে, কিন্তু এর মধ্যেই একজন দক্ষ পরিচালক হিসাবে তার নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। তবে জাতীয় পুরস্কার পাওয়া তার এই প্রথমবার। তার নিজের লেখা ও পরিচালনা করা মনস্তাত্ত্বিক সিনেমাটি জাতীয় পুরস্কার পাওয়ার সাথে সাথে হিন্দি ও ইংরেজিতে ডাবিং হয়েছে। ভারতের বাইরে ইউরোপের বিভিন্ন দেশে যথেষ্ট প্রশংসা পেয়েছে। বলতে গেলে বহুদিন পরে পরিচালক রাজর্ষি দাশগুপ্তর হাত ধরে বাংলা সিনেমা পৌঁছে গিয়েছে বিশ্বের দরবারে। সিনেমাটি তথাকথিত কমার্শিয়াল সিনেমা নয়, একজন মনস্তত্ত্ববিদের ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি এই সিনেমাটা। মনস্তত্ত্ববিদের চরিত্রে অভিনয় করে এই বয়সেও তার নিজের অভিনয় দক্ষতার পরিচয় রেখেছেন অনিন্দিতা ভট্টাচার্য। বর্তমানে তিনি সব সিনেমার প্রস্তাব গ্রহণ করেন না। গল্প, চিত্রনাট্য, তার নিজস্ব চরিত্র এই সব কিছু দেখে তবেই তিনি প্রস্তাব গ্রহণ করেন। রাজর্ষির মতো যুব পরিচালকের লেখা চিত্রনাট্য প্রথমে ব্যস্ততার কারণে দেখিয়ে এড়িয়ে গেলেও পরে ম্যানেজার শোভনের কথায় তিনি চিত্রনাট্য শুনতে রাজি হন এবং সম্পূর্ণ গল্পটি তার মনে ভীষণভাবে দাগ কাটে। সঙ্গে সঙ্গে তিনি সিদ্ধান্ত নেন এই চরিত্রে তিনি অভিনয় করবেন। তার দীর্ঘ 40 বছরের অভিনয় জীবনে এইরকম চরিত্র এর আগে তিনি কখনো অভিনয় করেননি। রাজর্ষি এবং অনিন্দিতা দেবীর যুগলবন্ধিতে মনস্তাত্ত্বিক যেহেতু ভীষণ সফল একটা ছবি, তাই আরও কিছু ছবিতে তারা একসাথে কাজ করবে বলে চুক্তিও হয়ে গেছে। অনুষ্ঠান যখন মাঝপথে, তখন হঠাৎ রাজর্ষির মোবাইলটা বেজে উঠল। ফোন সাইলেন্ট করা, তাই সে বুঝতে পারল না। কিছুক্ষণ পর ফোন খুলে সে হোয়াটসঅ্যাপ চেক করতে গিয়ে দেখতে পেল মায়ের মেসেজ। বড় জেঠুর অবস্থা ভালো না,
হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে অনুষ্ঠান মাঝপথে, তার উপর এই অনুষ্ঠানের সে অন্যতম কেন্দ্রবিন্দু। তাই এখন সে এখান থেকে যাবে কি করে? কিন্তু এদিকে জেঠুর খবর পেয়ে সে নিজেকে ঠিকও রাখতে পারছে না। কি করা যায়? কয়েকদিন থেকেই জেঠুর শরীরটা একটু খারাপ হয়েছিল, তার জন্য চিকিৎসাও চলছিল। কিন্তু আজ একেবারে এই সময় কি এমন সমস্যা হঠাৎ তৈরি হলো? অবশেষে সে মঞ্চের একটু পেছন দিকে গিয়ে বাড়িতে মাকে ফোন করল। মা বললেন যে বাথরুমে যেতে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়ে সে অজ্ঞান হয়ে গেছে, এখনো জ্ঞান ফেরেনি। পারিবারিক চিকিৎসককে ডাকা হলে তিনি যত দ্রুত সম্ভব হাসপাতালে ভর্তির ব্যবস্থা করতে বলেছেন। এখন সেই তোড়জোড়ই চলছে। বড় জেঠুর অবস্থা শুনে নিজেকে আর স্থির রাখতে পারল না রাজস্বী। অনুষ্ঠানের উদ্যোক্তাদের একজনকে ডেকে সে তার বাড়ির এই পরিস্থিতি জানালো। কিন্তু উদ্যোক্তা তার কথা শুনবে কেন? এই অনুষ্ঠানের এক প্রধান ভূমিকায় আছে রাজস্বী। কথাটা রাজস্বীরও যে মনে হয়নি তা কিন্তু নয়। আজকের অনুষ্ঠানে কত বড় বড় লোকের সামনে তার এক্সপোজার হবে, কত বড় মানুষের হাত থেকে সে পুরস্কার নেবে। কাল খবরের কাগজের হেডলাইনে তার নাম থাকবে এবং সর্বোপরি এত কিছুর মধ্যে আরো ভালো ভালো ছবি পরিচালনার দায়িত্বও চলে আসতে পারে। এই মুহূর্তে এখান থেকে চলে যাওয়াটা তার উচিত হবে না। যাই হোক, সে অনুষ্ঠানের মাঝেই মঞ্চের পেছনে গিয়ে বারবার ফোন করতে লাগল। বিভিন্ন জায়গায় সে যোগাযোগের চেষ্টা করতে লাগল, যাতে বড় জেঠুর চিকিৎসা তাড়াতাড়ি শুরু করা যেতে পারে। আসলে জেঠুর সাথে রাজস্বীর সম্পর্কটা একটু অন্যরকম। বাড়ির সবাই তাকে মাথা খারাপ বলে ধর্তব্যের মধ্যে না ধরলেও রাজস্বীর কাছে তার জেঠু কিন্তু পরম বন্ধুর মতো। জন্ম থেকে সে দেখে আসছে জেঠু সারা দিন বাড়িতেই থাকেন, কোনো কাজকর্ম কিচ্ছু করতে পারেন না। যার মাথা ঠিক নেই তাকে কাজ কে দেবে? তিনি বরাবর রাজস্বীর বাবা মায়ের কাছেই থাকেন। রাজস্বীর বাবা সুকমলবাবু গত হওয়ার পর এখন রাজস্বী জেঠুর দায়িত্ব নিয়েছে। বর্তমান যুগে এই বাজারে একজন অতিরিক্ত লোকের দায়ভার বহন করার জন্য জেঠুকে অনেক কটু কথাও শুনতে দেখেছে রাজস্বী, কিন্তু সে কোনোদিন জেঠুকে প্রতিবাদ করতে দেখেনি। জেঠুকে দেখে বোঝার উপায় নেই যে তিনি সেই কথাগুলো বুঝতে পারছেন নাকি পারছেন না। আসলে কদিন থেকেই জেঠুর শরীরটা খারাপ যাচ্ছিল। আজ এই মুহূর্তে তা একেবারে বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। রাজস্বীকে অন্যমনস্ক দেখে অনিন্দিতা দেবী তাকে কারণ জিজ্ঞেস করলেন। রাজস্বী জেঠুর বিষয়টা অনিন্দিতা দেবীকে বলল। 2.5 ঘন্টা পর অনুষ্ঠান শেষ হতে রাজশ্রী প্রেস মিট করল না। সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল নার্সিংহোমের উদ্দেশ্যে। সেখানে গিয়ে সে দেখল জেঠুকে আইসিইউতে রাখা হয়েছে ও চিকিৎসাও শুরু হয়ে গিয়েছে। সে ডাক্তারের সাথে দেখা করে কথাবার্তা বলতে লাগলো। ডাক্তারের কথা অনুযায়ী জেঠুর ব্রেন স্ট্রোক হয়েছে, অবস্থা খুব একটা ভালো নয়। 15 দিন রাজস্বীর জেঠু হাসপাতালে ভর্তি ছিলেন। তারপর মোটামুটি সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরলেন। এই কদিন অনিন্দিতা দেবী রোজ রাজস্বীকে ফোন করে তার জেঠুর খবর নিতেন। জেঠু বাড়ি ফেরার পর রাজস্বী তার জন্য বাড়িতে নার্স ও আয়া 2 রেখে দিল। অসুস্থ জেঠুর পরিচর্যা যাতে সঠিক সময় মতো হয় তার জন্য সে কোনো কিছু খামতি রাখল না। মাস 2 কেটে যাওয়ার পর রাজস্বীর মা দেবযানী দেবীর উদ্যোগে বাড়ির নারায়ণ পুজোর আয়োজন করা হলো। এই পুজোতে ঘনিষ্ঠ বন্ধু হিসাবে ফিল্ম জগতের বেশ কিছু ব্যক্তিত্বকে রাজস্বী তার বাড়িতে নিমন্ত্রণ করল। বলাই বাহুল্য, অনিন্দিতা দেবীও তাদের মধ্যে ছিলেন। অনিন্দিতা দেবী ডার্ক সাইডে অভিনেত্রী হলেও ইন্ডাস্ট্রিতে তিনি বিশিষ্ট ভদ্র এবং ভালো মানুষ বলেই পরিচিত। তার এই ইমেজের ব্যাপারে তিনি যথেষ্ট সচেতন। শুটিং সেটে ক্যামেরাম্যান থেকে শুরু করে যে চা দেয়
তাদের প্রত্যেকেই অনিন্দিতা দেবীর ভীষণ কাছের মানুষ। তাদের যে কোনো দরকারে বা যে কোনো সমস্যার সৃষ্টি হলে তিনি বিশেষ উদ্যোগী ভূমিকায় অবতীর্ণ হন। অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রীদের মতো কর্মচারী ও জুনিয়রদের পাত্তা না দেওয়ার বদ অভ্যেস তার নেই। ইন্ডাস্ট্রি ও ইন্ডাস্ট্রির বাইরে তার মাটির মানুষ ইমেজ মানুষের মনে আলাদা শ্রদ্ধাশীল জায়গা তৈরি করে দিয়েছে। তবে তার একটা ধারণা ছিল, টলিউডে বর্তমান প্রজন্মের পরিচালকরা তার উপযুক্ত সিনেমা তৈরি করতে পারেন না। তাই রাজস্বীর প্রতি প্রথমে আগ্রহ না দেখালেও পরবর্তীকালে গল্প ও চিত্রনাট্য শুনে তার ধারণা বদলে যায় এবং এখন তার সাথে রাজস্বীর বেশ মধুর এবং ভালো সম্পর্ক। তবে এই সম্পর্কটা দাঁড়িয়ে আছে দুজনেরই প্রফেশনালিজমের ওপর ভিত্তি করে। পুজোর দিন রাজস্বীর বাড়িতে গিয়ে অনিন্দিতা দেবী পরিবারের সবার সাথে আলাপ পরিচয় করলেন। রাজস্বীর মায়ের সাথে বিশাল বাড়ি এদিক ওদিক ঘুরে দেখতে লাগলেন তিনি। তারপর তিনি রাজস্বীর জেঠুর সাথে পরিচয় করতে চাইলেন। রাজস্বী তাকে জেঠুর ঘরে নিয়ে গেল। জেঠু সাধারণত লোকের সামনে তেমন একটা আসেন না। বাড়ির দক্ষিণ দিকে দোতলার ঘরে একান্তে তিনি থাকেন। জেঠুর ঘরে পা রেখে ভদ্রলোককে দেখে একেবারে চমকে উঠলেন অনিন্দিতা দেবী। এ কি, কাকে দেখছেন তিনি? তিনি হতবাক হয়ে সেই প্রৌঢ় জরাজীর্ণ ভদ্রলোকের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন। এ তো সুবিমল। মুখ দেখে মানুষটাকে চিনতে অসুবিধা হয় না। পার্থক্য শুধু একটাই, 40 বছরের ব্যবধান। তখন সে ছিল তরতাজা প্রতিভাবান সুদর্শন যুবক, আর এখন জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছনো এক বৃদ্ধ। ঘটনার আকস্মিকতায় অনিন্দিতা দেবীর মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। সম্বিত ফিরল রাজস্বীর কথায়। দিদি, ইনি হলেন আমার বড় জেঠু সুবিমল। অভিনয়ে আমার হাতে খড়ি ওনার কাছেই। কোনো রকমে অনিন্দিতা দেবী মুখে একটা শুকনো হাসি হেসে হাত জোর করে নমস্কার জানালেন। প্রৌঢ় ভদ্রলোক প্রত্যুত্তরে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। তিনি বাকশক্তি হারিয়েছেন। অনিন্দিতা দেবীর নমস্কার তার মস্তিষ্ক অবধি পৌঁছল কিনা সেটাই সন্দেহ। তার চোখের দৃষ্টি দেখে মনে হচ্ছে তিনি কিছু বলতে চাইছেন। কথা বলার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করছেন, কিন্তু তার কণ্ঠ আজ রুদ্ধ। 40 বছরেরও বেশি সময় পর তাদের দেখা। সুবিমল কি এই শারীরিক অবস্থাতেও এতদিন পর তাকে চিনতে পেরেছে? মিনিট 5 পর সুবিমল বাবুর ঘর থেকে রাজস্বী ও অনিন্দিতা দেবী দুজনেই বেরিয়ে এলেন। বসার ঘরে বসে তিনি হঠাৎ সেক্রেটারি প্রমীলার কাছ থেকে সানগ্লাসটা নিয়ে পড়ে নিলেন। প্রমীলা একটু অবাক হলেও কিছু বলল না। রাজস্বীর মা কথা বলে চলেছেন। বড় জেঠুই হলো রাজস্বীর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। ছোটবেলায় রাজস্বীকে খেলার ছলে নানা রকম চরিত্রে অভিনয় শেখাতেন। রাজস্বীকে ওনার নাটক পরিচালনার গল্প শোনাতেন, কিভাবে স্টেজে অভিনয় করতে হয় এসবও শেখাতেন। রাজস্বী যেন ওনার বাধ্য ছাত্র, আর ওর ছোট থেকে ভীষণ আগ্রহ ছিল এসব ব্যাপারে। তবে ওনার ভাই মানে রাজস্বীর বাবা ছিলেন এসবের ঘোর বিরোধী। মায়ের মুখের কথা কেড়ে নিয়ে রাজস্বী বলল, আসলে বাবার ধারণা ছিল এই অভিনয় নাকি জেঠুর মাথা খারাপ করে দিয়েছে। কারণ জেঠুর ধ্যান জ্ঞান সব ছিল নাটক। 70-এর দশকে নাকি থিয়েটার পাড়ায় উঠতি পরিচালক হিসেবে বেশ নাম ডাক হয়েছিল। কিন্তু বোধহয় কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন উনি, আর সেই সম্পর্ক সম্পূর্ণভাবে বিফল হয়েছিল। তাই বাবার ধারণা ছিল যে এই লাইনে নাকি এসব ঘটনা হামেশাই ঘটে এবং তিনি চাইতেন না আমি এই লাইনে থাকি। তবে মা বরাবর আমাকে উৎসাহ দিয়েছেন এসব ব্যাপারে। কিন্তু দিদি, ওর জেঠু আর ও দুজন সম্পূর্ণ আলাদা। প্রেমে পড়ে ওনার মাথায় গোলমাল হয়েছে, আর আমার ছেলে তো কাজ পাগল মানুষ। ওর মেয়েদের দিকে তাকানোর সময় নেই, প্রেম তো দূরের কথা, বললেন রাজস্বীর মা। রাজস্বীর মায়ের কথায় অনিন্দিতা দেবী এতক্ষণ পর মুখ খুললেন। ছেলেকে এবার বিয়ে দিন, তাহলেই দেখবেন সব ঠিক হয়ে যাবে। এই কথায়
রাজস্বী হেসে উঠল। আপনি আমার মায়ের মতো। আমাকে দেখছি খুব শিগগিরই মুম্বাইয়ের অফারটা নিয়ে ভাবতে হবে। হ্যাঁ, রাজস্বীদের বাড়িতে আর মিনিট 15 ছিলেন অনিন্দিতা দেবী। তার দম বন্ধ হয়ে আসছে এবার। বাউন্সার মৃন্ময় এসে বলে গেল, দিদি, বাইরে প্রচুর ভিড় জমে যাচ্ছে, এবার পুলিশ সামলাতে পারবে না। আর অপেক্ষা করলেন না অনিন্দিতা দেবী। বাড়ির সবাইকে বিদায় জানিয়ে তিনি বেরিয়ে এলেন। গাড়িতে ওঠার আগে তাকে একবার দেখার জন্য যারা বাইরে ভিড় জমাচ্ছে তাদের উদ্দেশ্যে হাত নাড়লেন। কাঁচ বন্ধ বিশাল বহুল গাড়ির পেছন সিটে বসে সানগ্লাসটা খুললেন তিনি। সানগ্লাসটা যেন চোখে বড্ড ভারী মনে হচ্ছে তার। চোখটা নামিয়ে ডান হাতের তালুটা চোখের ওপর রেখে চোখ দুটোকে আড়াল করে চুপ করে বসে রইলেন। গাড়ি এগিয়ে চলল মুর অ্যাভিনিউতে তার বাড়ির দিকে। ম্যাম এসে গেছে। ড্রাইভার দেবেনের কথায় তিনি মুখ তুলে তাকালেন। তার মুখ চোখের অবস্থা দেখে দেবেন প্রশ্ন করল, ম্যাম, আপনার কি শরীর খারাপ লাগছে? একটু জল খাবেন? না না, আমি ঠিক আছি, ও কিছু না। আবার সানগ্লাস চোখে দিয়ে গাড়ি থেকে নেমে গেলেন তিনি। সেদিন বাড়ি ফিরে নিজেকে সম্পূর্ণ ঘরবন্দি করে নিলেন। সেক্রেটারি প্রমীলাকে বললেন, কোনো ফোন এলে বলবে আমি একটু ব্যস্ত আছি, আমি একটু রেস্ট নিতে চাই। নিজের ঘরের অ্যাটাচ বাথরুমে ঢুকে চোখে মুখে ভালো করে জল দিয়ে আয়নার দিকে তাকালেন তিনি। নিজের মুখের দিকে তাকিয়ে তিনি নিজেকে ভালো করে দেখছেন। নিজের চোখে চোখ রাখলেন তিনি। কিন্তু এ কি, আজ তার নিজের দিকে তাকাতে দ্বিধা বোধ হচ্ছে কেন? এতদিন আয়নায় নিজেকে দেখে তিনি গর্বিত হতেন, আজ কোথাও যেন কুণ্ঠা বোধ হচ্ছে। বিশাল সাফল্যের তালিকায় কোথাও সামান্য হলেও ঘাটতি অনুভব হচ্ছে তার। সময়টা ছিল 70-এর দশকের শেষের দিক। উত্তর কলকাতায় এক বহু পুরনো বাড়িতে ভাড়া থাকতেন রমেন ভট্টাচার্য। 2 মেয়ে, সুলোচনা ও নয়না। সুলোচনা বড় মেয়ে, নয়না তার থেকে বছর 1.5 ছোট। রমেনবাবুর স্ত্রী বিজয়া দেবী দীর্ঘদিন মারণ রোগে ভুগে ইহলোক ত্যাগ করেছেন। রমেনবাবু ছিলেন থিয়েটারের মেকআপ ম্যান, তাই সেই টাকায় টেনে টুনে কোনো রকমে সংসার চলত তার। তার ওপর স্ত্রীর অসুস্থতার জন্য তিনি যথেষ্ট পরিমাণে ধার দেনা করে ফেলেছিলেন। ফলস্বরূপ পরিবারে অভাবের আস্ফালন ছিল বিরাজমান। বড় মেয়ে সুলোচনা 12 ক্লাস পাশের পর আর পড়তে পারেনি। সুলোচনা ও নয়না বিভিন্ন জায়গায় কাজের চেষ্টা চালাচ্ছিল, যাতে বাবার বোঝা কিছুটা হলেও হালকা করা যায়। তারা দুজন মাঝে মাঝে বাবার সঙ্গে থিয়েটারেও বিভিন্ন নাটক দেখতে বা রিহার্সাল দেখতে যেত। এখানেই একদিন নাট্যকার শশাঙ্ক ঘোষ তার দল প্রগতির নাটক রিহার্সালে একজন পার্শ্ব অভিনেত্রীর অনুপস্থিতিতে একটা ছোট্ট ভূমিকায় সুলোচনাকে বলেন অভিনয় করতে। সেই সময় বাংলা নাট্য জগতে শশাঙ্কবাবুর বেশ পরিচিত ছিল। সুলোচনার অভিনয় দেখে তার দক্ষ চোখ বুঝতে পারল এই মেয়েটাকে একটু মেজে ঘষে নিলে এ অনেক দূর যাবে। সুলোচনাকে অভিনয় শেখানোর যাবতীয় দায়িত্ব দিলেন তাদের নাট্যদলের জুনিয়র সুবিমল দাশগুপ্তকে। অভিনয় করা এবং অভিনয় শেখানোর অসাধারণ দক্ষতা ছিল সুবিমলের। সেই সাথে চিত্রনাট্য লেখাতেও সে ছিল ভীষণ পারদর্শী। অভিনয়ের শিক্ষা দিতে দিতে কিছুদিনের মধ্যে তার মন বাঁধা পড়ে গেল সুলোচনার প্রেমে। যদিও এই অনুভূতি প্রধানত ছিল সুবিমলের তরফ থেকেই। সুলোচনা বুঝতে পারলেও বিষয়টা নিয়ে তেমন বেশি মাথা ঘামায়নি, তাই তার দিক থেকে সেরকম সাড়া পাওয়া যায়নি। সুবিমল মন প্রাণ ঢেলে সুলোচনাকে অভিনয় পাঠ দিতে লাগল। সময়ের সাথে সাথে থিয়েটারের দলে সুলোচনা ধীরে ধীরে প্রতিষ্ঠিত হতে শুরু করল। পার্শ্ব চরিত্র থেকে সুলোচনা সুযোগ পেল মূল চরিত্র অভিনয় করার। সুবিমলের অসাধারণ নাট্য রচনা ও শশাঙ্কবাবুর পরিচালনায় থিয়েটার পাড়ায় সুলোচনা বেশ পরিচিত হয়ে উঠল। তাদের নাটক যখন রমরমিয়ে চলছে সেই সময় আকস্মাৎ বজ্রাঘাত নেমে এলো প্রগতির ওপর। শশাঙ্কবাবু গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। হার্টের অসুখ ধরা পড়ে গেল তার।
তিনি এই দলের প্রাণ ভোমরা। তাহলে এই দল চলবে কি করে? এই সময় দলকে বাঁচানোর সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল সুবিমল। সে সবার আগে এগিয়ে এসে এই বিপর্যয়ের সময় হাল ধরে। নাটক ও সংলাপ লেখা, পরিচালনা, আবহ সঙ্গীত সমস্ত দায়িত্ব সম্পূর্ণভাবে শশাঙ্কবাবু দিলেন তার হাতে। তবে সুবিমলও তাকে নিরাশ করেনি। সে যথেষ্ট পারদর্শিতার পরিচয় দিয়ে তার কাজ করতে থাকে। নাট্যমহলে তরুণ প্রতিভাবান পরিচালক হিসাবে সুবিমলের নাম ছড়িয়ে পড়ে। সুবিমলের পরিচালিত নাটকে যেন সবার থেকে একটা আলাদা ব্যাপার রয়েছে। তার সৃষ্টিতে রয়েছে স্বতন্ত্রতা, যা দর্শককুলকে এক নতুনত্বের স্বাদ দিয়েছে। শশাঙ্কবাবুও সুবিমলকে দায়িত্ব দিয়ে ভগ্ন শরীরে কিছুটা মানসিক চাপ মুক্ত হতে পেরেছিলেন। নাটক মঞ্চস্থ করতে করতে সুলোচনা এবং সুবিমল একে অপরের কাছাকাছি আসে। তবে সুলোচনা কোনোদিন ভালো বন্ধু এবং শিক্ষকের ওপরে বেশি কিছু তাকে আর ভাবেনি। মন দেওয়া নেওয়ার ক্ষেত্রে সুবিমলই অনেকটা অগ্রসর হয়েছিল। তবে তার ভালোবাসার প্রতিদান স্বরূপ ভালোবাসা ফিরে পাওয়ার দাবি সে কোনোদিনই করেনি। সুবিমলের হাতে পড়ে সুলোচনা যেন অভিনেত্রী হিসেবে আরও পাকাপোক্ত হয়ে ওঠে। বলতে গেলে অভিনয়ে সুলোচনার কাণ্ডারি সুবিমল। সে তার মনের মানুষটিকে অভিনেত্রী হিসেবে গড়ে তোলার জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছিল। সুবিমল আর সুলোচনার রসায়ন যখন নাট্যমহলে বেশ পরিচিতি পেয়েছে, সেই সময় সিনেমায় অভিনয় করার জন্য বিখ্যাত চিত্র পরিচালক রঞ্জন বাগচি সুলোচনাকে প্রস্তাব দেন। পদ্মলোচন নামক বাংলা সিনেমাতে তিনি নতুন মুখ খুঁজছেন। নায়ক নবাগত প্রশান্ত চ্যাটার্জি। তার বিপরীতে তিনি একজন নতুন নায়িকাকে খুঁজছেন। সুলোচনা প্রথমে রাজি হয়নি, কারণ প্রগতির সবচেয়ে সুপারহিট নাটক অসম্পূর্ণ তখন রমরমিয়ে চলছে। প্রতিদিন তার সব শো হাউসফুল। এই অবস্থায় সিনেমা যাওয়া মানে প্রগতির সাথে যোগাযোগ ছিন্ন করতে হবে এবং অসম্পূর্ণ নাটকের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাবে। কিন্তু যে অভিনয় করে সে ফিল্মি জগতের রঙিন দুনিয়ায় পদার্পণ করার লোভ বেশি দিন সামলে রাখতে পারবে এমন মানুষ বোধহয় খুব একটা দেখতে পাওয়া যায় না। অবশেষে বাবার পরামর্শে সুলোচনার রঙিন পর্দার জগতে পা রাখল। নাম বদল করে নাম রাখা হলো অনিন্দিতা। ছবিটা মোটামুটি চললেও বাংলা সিনেমায় আবির্ভাব হলো এক নতুন নায়িকার। আপামর বাঙালির মনে নবাগত অনিন্দিতা পাকাপাকি জায়গা করে নিলেন। তারপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। শুধু বাংলা নয়, বেশ কিছু সুপারহিট হিন্দি ছবিতেও তিনি ভারতবর্ষের মানুষের হৃদয় জয় করে নিয়েছিলেন। ভারতীয় চলচ্চিত্রে নায়িকা অনিন্দিতার চলার পথ মসৃণ। অপরদিকে শশাঙ্কবাবু, প্রগতি ও সুবিমলের জীবন সম্পূর্ণ বৈপরীত্যে ভরা। সুলোচনা প্রগতি ছেড়ে যাবার পর কিছুদিন সুবিমল অন্য নায়িকা খুঁজে এনে সুলোচনার ছেড়ে যাওয়া জায়গায় অসম্পূর্ণ নাটকে অভিনয় করিয়েছিল। কিন্তু নাট্যপ্রেমী মানুষের কাছে সুলোচনার যে চরিত্র মনে তৈরি হয়ে গেছে তা হঠাৎ করে মুছে ফেলা সম্ভব নয়। তাই নতুন নায়িকাকে দিয়ে কাজ চালিয়ে অসম্পূর্ণ আর সম্পূর্ণ হলো না। এরপর অন্য নাটকও তারা উপস্থাপনা করার চেষ্টা করেছিল, কিন্তু কোনোটি আগের মতো সফল হলো না। সময়ের সাথে সাথে শশাঙ্কবাবুর শরীর আরও ভেঙে পড়ল। তিনি আরও অসুস্থ হয়ে পড়লেন। এদিকে সুলোচনা অনিন্দিতা হওয়ার পর কিছুদিন সুবিমলের সাথে যোগাযোগ ছিল। তারপর আস্তে আস্তে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। দুজনের চলার পথ যখন ভিন্ন হয়ে যায়, তখন সেই ভিন্ন পথ তাদেরকে পরস্পরের থেকে দূরে ঠেলে দেয়। কর্মসূত্রে হলেও আগে তাদের রোজ দেখা হতো। রিহার্সাল করা, নাটকের চরিত্রকে একজন পরিচালক হিসাবে অভিনেত্রী সুলোচনার মনের গভীরে অন্তস্থ করা, নাটক বা রিহার্সালের শেষে সুলোচনাকে ঠিকমতো বাড়ি পৌঁছে দেওয়া, এই সবের মধ্যে দিয়ে দিনের অনেকটা সময় সুবিমল ও সুলোচনার একসাথে কাটত। কিন্তু সুলোচনা সিনেমার জগতে পা রাখার ফলে ধীরে ধীরে তাদের মধ্যে যোগাযোগ কমতে থাকে।
পরিচিত হওয়ার পর অভিনেত্রী অনিন্দিতার পক্ষে সাধারণ মানুষের মতো রাস্তাঘাটে বেরোনোর স্বভাবতই আর সম্ভব হয় না। একদিকে নাট্যমঞ্চের ব্যর্থতা, অন্যদিকে সুলোচনার দূরে সরে যাওয়া, এই দুইয়ের ধাক্কা সুবিমল সামলাতে পারে না। সে কেমন যেন নিজেকে গুটিয়ে নেয়। যে প্রগতি নাট্যমঞ্চ তার প্রাণ ছিল, সেখানে তার কাজ করতে মনে জন্মায় প্রবল অনীহা। তার লেখা নাটক সংলাপে যে ক্ষুরোধার মস্তিষ্কের ব্যবহার ছিল, সেই মস্তিষ্ক যেন সমস্ত ভাবনা ও সৃজনশীলতা থেকে বহু দূরে চলে যায়। মানসিক আঘাত তার ওপর এমনভাবে প্রভাব বিস্তার করে যে সে একেবারে কোম মেরে যায়। প্রাণবন্ত, চটপটে ও স্মার্ট সুবিমল এক চুপচাপ গোবেচারা গোছের মানুষে পরিণত হয়। নিজেকে সম্পূর্ণভাবে ঘরবন্দি করে নেয় সে। ঘরের বাইরে বেরোনো বন্ধ, কারোর সাথে দেখা হলে মাথা নিচু করে চলে যাওয়া, কেউ কিছু প্রশ্ন করলে উদাস চাহনিতে নিরুত্তর তাকিয়ে থাকা। এসব দেখে তার ভাই মানে রাজস্বীর বাবা সুকমল মানসিক রোগের ডাক্তার দেখিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে সে ভাইয়ের গলগ্রহ হয়ে বেঁচে রইল। এমন পরিস্থিতিতে প্রগতির বাকি সদস্যরা আস্তে আস্তে দল ছেড়ে অন্যত্র যোগ দেয়। শেষ পর্যন্ত শশাঙ্কবাবু তার এতদিনের সাধের নাটকের দল বন্ধ করে দিতে বাধ্য হন। এদিকে নতুন দুনিয়ায় পা রেখে অনিন্দিতা ক্রমাগত তরতরিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে। তার সোনার সাফল্যে ভরা কেরিয়ারে সুবিমল তখন তার জীবনে শুধুই অতীত ছাড়া আর কিচ্ছু নয়। কয়েক বছর পর বিখ্যাত প্রযোজক তমাল সেনের সঙ্গে অনিন্দিতার বিয়ে হলেও সেই সংসার বছর তিনেকের বেশি টেকেনি। তমালের প্রথম পক্ষের ছেলেমেয়েরা বাবার এই বিয়ে মেনে না নিলে তারা তাদের মা সহ নতুন জায়গায় থাকতে শুরু করে। তমাল অনিন্দিতার সাথে নতুন সংসার পাতে, কিন্তু টেনে টুনে বছর তিনেক সংসার করার পরে তাদের বিচ্ছেদ ঘটে। তারপর থেকে অনিন্দিতা আর কোনো সম্পর্কে জড়াননি। বোনকে তিনি নিজে ভালো ছেলে দেখে বিদেশে বিয়ে দিয়েছেন। সেখানে তার সংসার নিয়ে সুখী দাম্পত্য জীবন। বাবাগত হওয়ার পর নিজের বাড়িতে ব্যক্তিগত পরিসরে তিনি সম্পূর্ণ একা। নিজেকে দিনরাত কাজে ব্যস্ত রেখে তিনি তার একাকিত্বকে এতদিন অতিক্রম করে এসেছেন। কিন্তু দীর্ঘ 40 বছর পর আজ এক ঝটকায় ফেলে আসা অতীতের মুখোমুখি হয়ে তার যেন মনে হচ্ছে জীবনে সেদিনকার সুবিমলের মতো একজন পাশে থাকা মানুষের বড্ড অভাব। আজ যদি সুবিমল সুস্থ থাকত, তাহলে কি আবার সেই পুরনো দিনগুলো ফিরে আসত? পরক্ষণেই তিনি নিজেকে বোঝালেন, কি অবাস্তব চিন্তা করছেন তিনি। ফেলে আসা সময় কোনো দিন ফিরে আসে না। যা হারিয়ে গেছে তা আর ফিরে পাওয়া যায় না। বিপুল নাম, যশ, সবকিছুর মধ্যে এই পাওয়াটা তার আর পাওয়া হলো না। তার মনের কথা কোনো দিন কেউ জানতে চায় না। পর্দায় নানান রকম রূপে তার অভিনয়টাই লোকের পছন্দ। মানুষ রঙিন পর্দায় যাদের দেখে তাদের অন্য উচ্চতায় স্থান দেয়। তার ক্ষমতা যেন একজন সাধারণ মানুষের থেকে অনেক বেশি। সেই অভিনেতা বা অভিনেত্রী যেন সুপার পাওয়ার সম্পন্ন। কিন্তু ক্যামেরার সামনে মেকআপ নিয়ে হাসি মুখে সে যখন আসে, তার ব্যক্তিগত জীবনের সুখ, দুঃখ, আবেগ ইত্যাদি যেন হাজার হাজার ওয়াটের আলোর ছটায় হারিয়ে যায়। প্রডিউসার ও পরিচালকদের হাতের পুতুল হয়ে সে নিজস্ব সত্তাকে হারিয়ে তার ওপর এক নতুন সত্তাকে মানুষের সামনে মেলে ধরছে। তাই সে আজ অভিনেতা। কিছুদিন পর সুবিমল ইহলোকের মায়া ত্যাগ করলেন। রাজস্বীর কাছে খবর পেয়ে অনিন্দিতা দেবী ছুটলেন শ্মশানে। লোকে দেখল এত বড় অভিনেত্রী হয়েও তিনি একেবারে মাটির মানুষ। সুবিমলের পায়ে হাত দিয়ে প্রণাম করে তার মরদেহে মালা দিতে দিতে চোখের কোণ দিয়ে খানিকটা জল দুগাল বেয়ে নামতে লাগল। হাত দিয়ে তিনি তা মুছে দিলেন।
দামি সানগ্লাসের আড়ালে তার দু চোখের অভিব্যক্তি কেউ দেখতে পেল না। সুবিমল কি তাকে বুঝতে পারল? সেদিন বাকরুদ্ধ সুবিমলের দৃষ্টি কি বলতে চেয়েছিল? এইসব এখন অতীত, যার উত্তর আর কোনো দিনই জানা যাবে না। ইংরেজি গ্ল্যামার শব্দটি ভারী অদ্ভুত। প্রথমে গ্ল্যা, বাদ দিলে পড়ে থাকে মার। সেটাই পেয়েছিল সুবিমল, আর সেটা জুড়ে দিলেই ঝাঁ চকচকে রঙিন দুনিয়া, যা বদলে দেয় মানুষের জীবন। সুবিমলের সুলোচনা সেটা পেলেও আজ কোথাও একটা যেন রিক্ত স্থানের অনুভূতি তাকে বারবার কুড়ে কুড়ে খাচ্ছে। কেরিয়ার, প্রফেশনালিজম এবং বাস্তবতার নিরিখে যা নগণ্য। একসময় সুবিমলের হাত ধরে তার প্রতিভার বিকাশ হয়েছিল। পড়ন্ত বেলায় সেই সুবিমলের ভাইপোর হাত ধরে তিনি জনমানসে ফের জায়গা করে নিয়েছেন। দুটি ঘটনা নিছকই কোইন্সিডেন্স হলেও কোথাও যেন তিনি সুবিমলের কাছে চিরজীবন ঋণী হয়ে গেলেন। আমাদের চ্যানেলের আজকের নিবেদন এখানেই শেষ হলো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব শীঘ্রই আমরা হাজির হব আমাদের পরবর্তী নিবেদন নিয়ে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর গল্পগুলি অবশ্যই পড়ে ফেলুন কথাকলির গল্প ফেসবুক পেজে।